একুশে বই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা থেকে। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে এম আব্দুল আলেম, বাংলাদেশের এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ গবেষক, এবং এত বিচিত্র ধরনের গবেষণা তিনি করেন এবং এত পুস্তক তিনি প্রকাশ করেন, আমি বিস্মিত হয়ে যাই যে একজন মানুষের পক্ষে এত কাজ কি করে একা করা সম্ভব। সেই আব্দুল আলেমকে নিয়ে আজ আপনাদের সামনে। আলিম ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? হ্যাঁ মনি ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। আচ্ছা, আমিও ভালো আছি, Good. সবসময় ভালো থাকি। এখন যে বিষয়টা আমি আপনাকে নিয়ে প্রকাশ করি, বা আমি আপনাকেও বলেছি, অন্যকেও বলেছি, যে এম আব্দুল আলিম একজন মানুষ এত কাজ কেমনে করে, আসলে কাজ এত গবেষণা কেমনে করে? আমরা কি কাজ করি? আপনি যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজের দিকে তাকান, আপনি শুধু তার বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান, এই যে সম্পাদনা, তারপরে তিনি চর্যাপদ নিয়ে যে কাজ করেছেন, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যে কাজ করেছেন, বাংলা ভাষা নিয়ে যে কাজ করেছেন, সেই কাজগুলো যদি তাকান তাহলে আমাদেরকে মনে হয় যেন আমরা যেন একেবারে সে অতিকায় এক মানবের কাছে যেন একটা লিলিপুট মনে হয় নিজেদের। আবার আপনি যদি দীনেশচন্দ্র সেনের কাজের দিকে তাকান, অন্যদিকে ডক্টর এনামুল হকের কাজের দিকে তাকান, কিংবা হুমায়ুন আজাদের কাজের দিকে তাকান, আপনি দেখেন যে কি ভ্যারিয়েশন কাজে, কত গুরুত্ব নিয়ে, কি ভাষাতত্ত্ব, কি সাহিত্যের ইতিহাস, কি সমাজ, কি দেশকাল, মূল্যবোধ, নানান বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করেছেন। তো সেই ধারাবাহিকতায় তাদের পদাঙ্ক অনুসরণ করেই আমার পথ চলা, এবং আমি চেষ্টা করি যে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, এগুলো অন্বেষণের জন্য একটু চেষ্টা করি। সেই চেষ্টার একটা ফল, একটা অভিনব বই, সেটা হচ্ছে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনে মাওলানা ভাসানী, এম আব্দুল আলিম। মাওলানা ভাসানী যে ভাষা আন্দোলনে অবদান আছে, সেটাই তো এই জাতি ভুলে গিয়েছিল প্রায়। আসলে খুবই দুঃখজনক হলো সত্য, ভাষা আন্দোলন নিয়ে বলা হয়ে থাকে যে গুরুত্বপূর্ণ কাজ করেছেন বদরুদ্দিন উমর। জি। তিনি মূলত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কাজ করতে গিয়ে তার যে অন্য রাজনৈতিক দলের, তিনি যে বামপন্থী কমিউনিস্টদের অবদানকে যতটা গুরুত্ব দিয়ে দেখেছেন, সেই অর্থে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা, বিশেষ করে মৌলানা ভাসানীর অবদানকে তিনি তার যে পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এই গ্রন্থ এবং অন্যান্য লেখা যে তার ভাষা আন্দোলন নিয়ে আছে, সে সমস্ত গ্রন্থে তিনি একেবারে নির্মমভাবে মৌলানা ভাসানীর অবদানকে উপেক্ষা করেছেন। একই সঙ্গে আব্দুর রশিদ তর্কবাগীশ, একেবারে আব্দুর রশিদ তর্কবাগীশ, তারপরে আমি যেটা বলছি যে জাতীয়তাবাদী যে ধারাটা, জিল্লুর রহমান, তাজউদ্দিন আহমেদ, এই ধারাটাকেই তিনি উপেক্ষা করে গেছেন। যে কারণে ভাষা আন্দোলন নিয়ে কাজ করতে গেলে মানুষ তো তার বই খোঁজে, তার বই খুঁজতে গিয়ে যাকে যাকে পায় তাদেরকে সামনে নিয়ে আসে। কিন্তু ভাষা আন্দোলনের যে সমসাময়িক যে পত্রপত্রিকা, ডায়েরি, ভাষা সংগ্রামীদের যে জীবন এবং ভাষা আন্দোলনের প্রতিদিনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায় যে মৌলানা ভাসানী তার ভাষা আন্দোলনের প্রতিটি ঘটনার সাথে তার সম্পৃক্ততা ছিল। আছে। তো এইগুলো আপনি কোত্থেকে খুঁজে খুঁজে বের করেছেন? এটা আপনি যদি দেখেন যে ভাষা আন্দোলন সমসাময়িক যে পত্রপত্রিকা, সেটা সাপ্তাহিক ইত্তেফাক, দৈনিক আজাদ, সাপ্তাহিক সৈনিক, নবেলাল, এ সমস্ত পত্রিকায় ভাষা আন্দোলনের যে প্রতিদিনের ঘটনা প্রবাহ আছে। এছাড়া ভাষা আন্দোলনের যে সরকারি নথিপত্র, ভাষা আন্দোলনের সময় সরকার যে সমস্ত আপনার নির্দেশনা জারি করেছে, তারপরে পুলিশি প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদন এবং তাজউদ্দিন আহমেদের ডায়েরি, এ সমস্ত তথ্য উপাত্ত এবং দলিল যদি পর্যালোচনা করা যায়, সেখানে দেখা যায় যে একেবারে 1948 সাল থেকে 52 সাল এবং 52 পরবর্তীকালে 53, 54 সাল, 55, 56 ধারাবাহিকভাবে এরা ভাষা আন্দোলনের সঙ্গে এরা কাজ করে গেছে এবং 21-এর চেতনার সাথে মৌলানা ভাসানীর একেবারে প্রত্যক্ষ সংযোগ লক্ষ্য করা যায়। শুধু দর্শক, আপনারা, এটা একটা নতুন বিষয় কিন্তু আমাদের বাংলাদেশে, যে মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানী আমাদের ভাষা আন্দোলনের সঙ্গে কতটা সম্পৃক্ত ছিলেন তার একটি প্রামাণ্য বই তিনি উপস্থাপন করেছেন, এবং এই বইটি বেরিয়েছে আগামী প্রকাশনী থেকে, যে স্টলে বসে আমরা কথা বলছি। এম আব্দুল আলিমের আরেকটি কীর্তি আপনাদেরকে দেখাই, রাষ্ট্রভাষা আন্দোলন ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
ডক্টর শহীদুল্লাহকে আমরা ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় ভুলে গেছি। তাকে আমরা বাংলা একাডেমির এই যেটা বললেন যে আঞ্চলিক ভাষার অভিধানের সম্পাদক হিসেবেই বেশি চিনি, কিন্তু ভাষা আন্দোলনে তার অবদান তো আমরা চিনি না, জানি না। সত্যি কথা যে ভাষা আন্দোলনের প্রথম প্রতিবাদ তো উনিই করেছিলেন জিয়াউদ্দিনের বিরুদ্ধে। যেটা হচ্ছে যে ভাষা আন্দোলনের ইতিহাস কয়েক ভাগে ভাগ করা যায়। একটা ছিল হচ্ছে তাত্ত্বিক পর্যায়ে, অর্থাৎ প্রদীপ জ্বালানোর আগে যেমন সলতে পাকাতে হয়, ঠিক একইভাবে ভাষা আন্দোলন গড়ে ওঠার আগেও অনেকেই আন্দোলনের পটভূমি নির্মাণ এবং তাত্ত্বিক বয়ান তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তাদেরই একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই অবিভক্ত ভারতে যখন ভাষা নিয়ে বিতর্ক হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য তিনি তুলে ধরেছেন। একই সাথে আমরা যদি দেখি যে পাকিস্তান সৃষ্টির আগে যখন রাষ্ট্রভাষা প্রশ্নে যখন হচ্ছে আলোচনা এবং বাদানুবাদ শুরু হলো, বিশেষ করে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মুসলিম লীগ নেতৃবৃন্দ যখন উর্দুকেই হবু রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য জোর তৎপরতা শুরু করলে প্রথম জোরালো যে প্রতিবাদ অনেকেই করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বক্তব্যটা এবং লেখনী এবং যুক্তি ব্যাপকভাবে আলোড়ন তুলেছিল এই কারণে যে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ওই সময় বাঙালি মুসলমানদের মধ্যে তার মতো বড় পণ্ডিত এবং বুদ্ধিজীবী খুব বেশি ছিলেন। ফলে তিনি যখন জিয়াউদ্দিন আহমদের উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিক্রিয়ায় যখন তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জোরালো বক্তব্য উপস্থাপন করলেন, তখন সেটা নতুন প্রজন্ম এবং বিশেষ করে ওই সময়কার ছাত্র সমাজ তীব্রভাবে গ্রহণ করে, সেটি তাত্ত্বিক পটভূমি হিসেবে সেটি গ্রহণ করা হয়। এছাড়া যখন ভাষা আন্দোলন যখন তুঙ্গ রূপ ধারণ করলো, বিশেষ করে 1949, 1951-52-তে এসে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কয়েক ধরনের ভূমিকা লক্ষ্য করা যায়। এবং আমরা যখন দেখি 1948 সালে 11 মার্চ যখন দেশব্যাপী রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন ধর্মঘট পালিত হয়, তখন তিনি ছিলেন বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ এবং সেখানে 11 মার্চ যে কর্মসূচি পালিত হয়, সেই কর্মসূচি কিন্তু একেবারে মিছিলের সামনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, গাজীউল হক ছিলেন। এছাড়া ওই সময় দৈনিক আজাদ পত্রিকার একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ওই সময় বগুড়ার আলতাফুন্নেসা মাঠে একটা জনসভা হয়। সেই জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এর পরবর্তীতে আমরা 52 সালে এসে দেখলাম যখন ভাষা আন্দোলন তুঙ্গরূপ ধারণ করলো, বিশেষ করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, তখন আমতলা সমাবেশে যে সমস্ত শিক্ষক উপস্থিত ছিলেন তারা ছাত্রদের পক্ষে আন্দোলনে না নামলেও স্কুলের যে ছাত্ররা এসেছিল সেই ছাত্রদের কিন্তু পুলিশের যে গুলির মুখ থেকে সেই ছাত্রদেরকে তিনি রক্ষা করেছিলেন। তারপর দেখা তিনি মানে ডক্টর শহীদুল্লাহ মানে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর 22শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে 22শে ফেব্রুয়ারি কিন্তু অনেকে শহীদ হয়েছেন। তো 22শে ফেব্রুয়ারি পুলিশের লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হয়েছিলেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি কথা বলেছেন, তিনি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে জ্ঞান ফিরে এসেছে তখন তাকে শুশ্রূষায় নিযুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি অসাধারণ ব্যাপার! ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুই ছেলে মুর্তজা বশির এবং তকিউল্লাহ, এরা কিন্তু ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত হন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণে হতাহতের খবর শুনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার যে কালো আস্তান ছিল ভাই, জি, সেটা কেটে কিন্তু কালো যে শোকের যে ব্যাচ, কিন্তু শোক যারা পালন করেন সেখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজের কালো আস্তান পরে শহীদদের জন্য শোক। এই টোটাল বিষয়টা বইয়ের মধ্যে আপনি নিয়ে আসছেন, সমস্ত বিষয় প্রমাণ সহ সেখানে। শুধু দর্শক, একটা খুব পরম্পরার একটা ব্যাপার আছে, আমাদের ইতিহাস কত সমৃদ্ধশালী ইতিহাস। ভাষা আন্দোলন ও ডক্টর শহীদুল্লাহ এম আব্দুল আলিম, এই বইটি কিন্তু আবার উৎসর্গ করেছেন ডক্টর শহীদুল্লাহর
পুত্রদ্বয়কে যে কিছুক্ষণ আগে ইনি বললেন, ভাষা সংগ্রামী মুর্তজা বশির, ভাষা সংগ্রামী মোহাম্মদ তকিউল্লাহ প্রতি গভীর শ্রদ্ধা। এটা একটা পরম্পরা, আমাদের এই বাঙালি জীবন হতে একটু অন্যরকম একটা পরম্পরায়, সেই পরম্পরা তিনি এই বইটার মধ্যেও কিন্তু স্বাক্ষর রাখলেন। আমি আরেকটা বই সম্পর্কে একটু বলতে চাই, বইটা এখানে নেই কিন্তু আপনি লিখেছেন আব্দুল গফফার চৌধুরী এবং ভাষা আন্দোলন। তো আপনারা জানেন যে আব্দুল গফফার চৌধুরী 21-এর গান, আমার ভাইয়ের রক্ত রাঙানো, হ্যাঁ, আমরা যে প্রভাত ফেরি গানটা গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানের রচয়িতা কিংবদন্তি গীতিকার, সাহিত্যিক এবং সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী। তো আব্দুল গফফার চৌধুরীর এই 21শে গান রচনার যে প্রেক্ষাপট, 21শে গানের তাৎপর্য, এই গান কীভাবে প্রভাত ফেরি গান হলো, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম যে আব্দুল গফফার চৌধুরী 1948 এবং 52 দুই পর্বের ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছিলেন এবং 52 ভাষা আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন এবং শফিক রেহমান তাদের বাড়িতে গিয়ে তিনি কিন্তু শুশ্রূষা নিয়েছেন এবং সেখানে বসেই তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই বাংলা ভাষার যে একেবারে যুগান্তকারী যে প্রভাত সঙ্গীত, এই গানটি কিন্তু তিনি সেখানে বসে রচনা করেছিলেন। আলিম ভাই, এই যে একটা বই আমার হাতে আছে, এটাও আগামী থেকে বেরিয়েছে, বাংলা বানানো উচ্চারণ বিধি। আসলে বাংলা বানান নিয়ে কিন্তু আমরা সত্যিকার অর্থেই প্রবলভাবে একটা বিদঘুটে পরিস্থিতির মধ্যে আছি। এ থেকে আসলে মুক্তির উপায় কি? আপনার এই বইটি কি আমাদের মুক্তি দেবে? মুক্তি আসলে বই দেবে না, কিন্তু যেটা হচ্ছে, আমি তো অনেকদিন ঢাকা কলেজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি এডওয়ার্ড কলেজে আমি অধ্যাপনা করি। তো ঢাকা কলেজে যখন আমি পড়াতাম তখন আমি ছাত্রদেরকে বানান শেখাতাম, উচ্চারণ শেখাতাম। তো সেইটা করতে গিয়ে দেখলাম যে এটা ক্লাসে বক্তৃতা দিয়ে পাশাপাশি যদি একটা বই আকারে প্রকাশ করা যায় তাহলে কেমন হয় এবং হলে ছাত্রদের জন্য ভালো হবে। সেই কৌতূহল থেকে আমি বাংলা বানান এবং উচ্চারণ বিধি এ নামে একটা পাণ্ডুলিপি তৈরি করলাম এবং সেটি বাংলাদেশের প্রখ্যাত বানানবিদ হায়াত মাহমুদ স্যারকে আমি পাণ্ডুলিপিটা দিলাম। তারপর তিনি সেটি দেখে চমৎকার একটা ভূমিকা লিখে দিলেন এবং বইটি পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। এটি দ্বিতীয় সংস্করণ আগামী প্রকাশনী থেকে বের হয়েছে এবং সারা বছরই দেখি যে বইটা পাঠকের বেশ কাজে লাগে, জায়গা দখল করে কাজে লাগে। আব্দুল আলিম ভাই, আপনি এইখানে এই আগামী প্রকাশনী থেকে, আমাদের গনি ভাইয়ের আগামী প্রকাশনী থেকে আপনার 18টা বই বেরিয়েছে। তো আপনার সঙ্গে তো 18 দিন কথা বলতে হবে। জি জি, তো সেই বুঝতে পারেন সময়ের পরিধি একটু সীমাবদ্ধ, তবুও বই সম্পর্কে বললে 1 মিনিট যদি আগামী প্রকাশনী সম্পর্কে না বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলেন। আসলে এটা না, নিশ্চয়ই গনি ভাই সম্পর্কে তো বলতে হবে। তো আসলে বাংলাদেশে যে প্রকাশনা জগৎ, সত্যিকার অর্থে এটাকে একটা শিল্পের একটা উচ্চ মার্গে নিয়ে গেছেন আমাদের ওসমান গনি ভাই। তো তার সাথে অনেক দিনের আমার পরিচয়, প্রায় 2 যুগ, এবং আমি দেখেছি এক সময় তো আমার যখন বই প্রকাশ, আর আমি যে ধরনের বই প্রকাশ করি এখানে কিন্তু অনেক টাকা প্রকাশককে ইনভেস্ট করতে হয়। আমাদের দেশে গবেষণাধর্মী বইয়ের পাঠক যে খুব বেশি আছে তা না। কিন্তু ওসমান গনি ভাইকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে খুব যত্ন করে গুরুত্বের সাথে আমার বইগুলো প্রকাশ করেছেন এবং সত্যিকার অর্থে যে আমার যে এই 18টা বই, প্রায় 35টা বইয়ের মধ্যে 18টা বই ওসমান গনি ভাই প্রকাশ করেছেন। সেদিক থেকে আমি আগামী প্রকাশনী এবং ওসমান গনি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে আমিও ওসমান গনি ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনার বই প্রকাশ না করলে আমরা পরিচিত হতে পারতাম না। ধন্যবাদ গনি ভাই, এবং আপনাকেও ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার বইগুলো নিয়ে কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ 21শে বই অনুষ্ঠানে আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক এম আব্দুল আলিম। তার সঙ্গে আলাপ করলাম তার সদ্য প্রকাশিত বইগুলো নিয়ে। চলুন এখন একটু মেলার মাঠে যাই। মেলার মাঠে আসা যে নতুন বই, সেই নতুন বইয়ের একটু গল্প শুনি বা কিংবা নতুন বইয়ের গল্প দেখি।
বইমেলায় আমার এবারে দুটো বই আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ প্যারেন্টিং আর একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। দুটো বই পাঞ্জেরি পাবলিকেশনস থেকে এসেছে। তো আমি প্রথমে একটু ক্রিয়েটিভ প্যারেন্টিং নিয়ে বলতে চাই যে আমরা এখন প্যারেন্টসরা অনেক রকম প্রবলেম ফেস করি বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে। আসলে পরিবার হচ্ছে বাচ্চাদের জন্য প্রথম পাঠশালা। তো সেখানে বাচ্চাদের নৈতিক গঠন থেকে শুরু করে শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য প্যারেন্টসরাই মূলত ভূমিকা পালন করে। এবং আজকাল আমরা দেখছি যে বাচ্চারা ইমোশনালি সেফ অ্যান্ড সাউন্ড না, অনেক রকম তাদের ইমোশনাল ইমম্যাচিউরিটি থেকে যাচ্ছে। তো এইটার প্রেক্ষিতেই আমি এই বইটা লেখার জন্য উৎসাহিত হয়েছি এবং চেষ্টা করেছি প্যারেন্টসদেরকে কিছু টিপস দেওয়ার জন্য যে আমরা এখনকার বাচ্চাদেরকে কিভাবে গড়ে তুলব বা তাদেরকে বেড়ে ওঠায় সাহায্য করব। আরেকটা বই আছে যেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, কি করবেন কিভাবে করবেন। আমাদের এখন যে পারিপার্শ্বিক বৈশ্বিক পরিস্থিতি, সেটাতে আমরা কম বেশি সবাই স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যেই কাটাই এবং আমরা অনেকেই ডিপ্রেশনে আক্রান্ত, অনেক রকম মানসিক সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় এবং মানসিক সমস্যা কিন্তু শারীরিক সমস্যাকেও ডেকে নিয়ে আসে। তো এই স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যাপারটাও এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সেটা পরিবার এবং স্কুল বা কর্মক্ষেত্র সব জায়গাতেই আমরা স্ট্রেসের মধ্য দিয়ে কাটাই। তো এইটার কিছু টিপস এবং কিছু ডাক্তারি কথাবার্তাও এখানে আছে। তো আমার ধারণা যে আমি মনে করি যে দুটো বই পাঠক প্রিয়তা পাবে এবং সবার উপকারে লাগবে। একজন সাহিত্যিক তার যে ভিতর থেকে যে মূল যে স্পৃহা, প্রেরণা যেটাকে বলে উদ্দীপনা, এটা কিন্তু কবিতা থেকেই শুরু হয়। অ্যাকচুয়ালি ওই যে সে আদি কবি বাল্মীকি থেকে যেভাবে এসছে, ওই ধারাবাহিকতাই কিন্তু সবাই আমরা ওইভাবে এসছি। তো ওই রকম করতে করতে মনে করেন একটা জিনিস পড়লাম, হঠাৎ করে ভিতরে একটা ভাব এসছে। একটা উপন্যাস পড়ছি, উপন্যাস পড়ার ক্ষেত্রে ভিতরে একটা আলটিমেটলি একটা ভাব এসেছে। তো ওই ভাবটা দিয়ে আমি আবার ফেসবুকে যে মোবাইল যে একটা কবিতা লিখে ফেলেছি। মনে করেন যে কোনো একটা প্লট এসছে, ভালো লাগলো, এরকম করতে করতে অনেকগুলো কবিতা হয়েছে। তো এই কবিতাগুলো দিয়ে আমি এবার একটা কবিতার বই বের করেছি। এটা আপনি দেখতে পেয়েছেন, সপ্তপর্ণের মায়া। এখানে যে সপ্তপর্ণের মায়াটা, এই সপ্তপর্ণের মায়াও, সপ্তপর্ণ মানে হলো ছাতিম ফুল। আমাদের যে ছাতিম ফুলটা, ওই যে হেমন্তে যে ফুলটা ফোটে এবং যে ফুলের ঘ্রাণ আমরা পাই, ওই ছাতিম ফুলের প্রত্যেকটা ফুলের মধ্যে 7টা করে পাতা। এই 7টা পাতাও কিন্তু একটা পরিবার প্লাস একটা সমাজ, একটা গ্রাম, একটা অঞ্চল, একটা দেশের শান্তির বার্তা বহন করেছে। তো আমার এই কবিতাটা যে আমি রচনা করেছি, তো ওই দিকটাই বিবেচনা করে কবিতাটা লিখেছি। এর প্রত্যেকটা কবিতার মধ্যে একটা করে শান্তির মেসেজ আছে। সুধী দর্শক, 21-এর বই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বইমেলায় যারা পাঠক এবং ক্রেতা দর্শক এসছেন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। তারা কী ধরনের বই কিনলেন, কোন বই কিনলেন, কোন ঘ্রাণের বই কিনলেন, গল্প, কবিতা না উপন্যাসের, তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলে খুব ভালো হয় না? আপনারও তো বই কিনতে সুবিধা হবে। বইমেলা আসছি, মোটামুটি দেখলাম ভালো, অনেকগুলা স্টল ঘুরছি আর হলো অনেকগুলা স্টল দেখছি। তো ভালো লাগলো বইগুলা। আমি বইগুলা মানে পড়াশোনার পাশাপাশি যে আশেপাশে যে বাইরের সাহিত্য উপন্যাস বইগুলো পড়ি। পড়ার বই, সেটার সাথে আসলে অনলাইনের বইয়ের তুলনা হয় না, কারণ এটা চোখের ক্ষতি করে। আর পড়ার যে অভ্যাস, একটা নোটিফিকেশন আসলো, বই থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাইতেছি, আর এটা আমাদের হচ্ছে মনোযোগ নষ্ট করে। শুধু ওই বইটা পড়ার ক্ষেত্রে না, আমাদের যে পড়াশোনা মানে শিক্ষার্থী হিসেবে আমাদের যে জীবন, শিক্ষা জীবনে আমাদের একটা খারাপ প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়ায় যখন আমরা বইগুলো পড়ি, সো বইয়ের গন্ধ কিন্তু আপনি পাচ্ছেন না। কিন্তু বই মেলায় এসে আপনি এই যে ধরেন এই যে নতুন বইটা, এই বইটা যখন আমরা খুলি, এই যে এটা ঘ্রাণ। আর সবচেয়ে ব্যাপারে আমি অনলাইনে পড়াশোনা করতে খুব একটা পছন্দ করি না, কারণ আমি যে বইটাই পড়ি আমি দাগিয়ে দাগিয়ে পড়ি, এবং আমার যে বইটার যত সুন্দর লাইনগুলো আমি কোট করে পড়ি। এতে হয় কি যে আপনার মস্তিষ্কে এবং স্মৃতিতে ওই লাইনগুলো থাকে, এবং ভবিষ্যতে যখন আমি এই বইটা আবার খুঁজে বের করি, সো ওই লাইনগুলোতে আমার দৃষ্টি যায় যে আমি আসলে এই পয়েন্টটা নোট আউট করেছি। সুতরাং অনলাইন ভার্চুয়াল বর্তমান যুগে, তথ্য প্রযুক্তি যুগে তো দেখেন আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু বই মেলার যে মানে বই পড়ে যে আনন্দ, সেই আনন্দটা আমার কাছে কেন জানি
আপনার এই আইপড বলেন বা ফেসবুক বলেন বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম বলেন, সেটাতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। একাডেমিক বইগুলো তো আমরা সবাই পড়ি, আর সেম সেম জিনিসগুলা ওগুলা পড়তে আসলে একটা টাইম বোরিং ফিল হয় অ্যাজ ইউজুয়াল সবারই। তো ওইগুলার পাশাপাশি অন্যান্য বইগুলা পড়লে হচ্ছে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক নতুন নতুন ব্যাপারে এক্সপিরিয়েন্স হয়। আর আসলে ফোনে বই পড়া আর এমনি বই পড়ার মধ্যে অনেক ডিফারেন্স। ফোনে ওই ব্যাপারটা নাই যেটা আমরা এমনি বইমেলায় এসে বই পড়ার মধ্যে। সো এই জন্যই বইমেলায় আসা।